আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফরাসি তোমাদের সাথে। আজকে আমরা বলবো এসএসসি বায়োলজির দুইটা টপিকের ছোট্ট অংশ, এই জন্য আমি পার্শিয়াল লিখছি। অধ্যায় 2 এর রক্ত পেশিটা পড়বো, আর অধ্যায় 6 থেকে ডিটেলসে রক্তটা পড়বো। এটা আলাদা করে দিছি কেন জানো? কারণ তোমাদের অধ্যায় 6 রক্ত নিয়ে একদম কয়েকটা লাইন দিয়ে টপিক শেষ করে দিছে, কিন্তু এটা পর অধ্যায় 6 গিয়ে ফুল ডিটেলস আছে। এজন্য এটা তো এসএসসিতে নাই, এজন্য আমরা আগে পেশিটা শেষ করবো, দেন রক্তটা শেষ করবো। তাহলে আমাদের শুরু করা যাক। ফার্স্টে আমরা পড়বো যোজক টিস্যু নিয়ে। সরাসরি যোজক টিস্যুতে কেন চলে গেলাম? কারণ তোমাদের আবরণী টিস্যু সহ যেগুলো যেগুলো আছে ওগুলো অন্য টপিকে। আজকে আমরা শুধু যোজক টিস্যু আর পেশি টিস্যু এই দুইটা পড়বো। এবার যোজক টিস্যু 3টা অংশ আছে। একটা হচ্ছে তরল যোজক টিস্যু, তরল যোজক, স্কেলেটাল যোজক টিস্যু, যোজক টিস্যু, তারপর হচ্ছে তোমাদের ফাইব্রাস যোজক টিস্যু, ফাইব্রাস যোজক টিস্যু। এই 3 ধরনের যোজক টিস্যু তোমাদের বইয়ে আছে। এই দুইটা খুবই কম আছে, এটা একটু আছে। এখানে তাও রক্ত আর লসিকা নিয়ে খুব হালকা কথা আছে, এই জন্য আমরা 6 অধ্যায় থেকে রক্তরা ফুল ডিটেলসে পড়বো। আর একটা আছে তোমাদের পেশি টিস্যু। পেশি টিস্যু, পেশি মানে কি জানো? মাসেল কয়েক ধরনের আছে, 3 ধরনের মাসেল আছে। একটা আছে ঐচ্ছিক, একটা অনৈচ্ছিক, একটা হৃৎপেশি। হৃৎপেশির একটু এক্সেপশনাল, তার মানে 3 ধরনের পেশি আছে। একটা আছে কি ঐচ্ছিক, আরটা আছে অনৈচ্ছিক, আর একটা আছে কি হৃৎপেশি। আমরা আগে পেশি টিস্যুর পোর্শনটা শেষ করব, মাস্কুলার পেশিগুলা। পেশি মানে তো মাসল, মাস্কুলার টিস্যুগুলো আগে শেষ করব। ঐচ্ছিক মানে কি, যেটা আমরা ইচ্ছা মতো নাড়াতে পারি। অনৈচ্ছিক মানে কি, যেটা ইচ্ছা মতো নাড়াতে পারে না। হৃৎপেশি কি, সরাসরি আমাদের হৃৎপিণ্ডের পেশিটা। তার মানে যোজক টিস্যুটা আমরা একটু পরে শেষ করবো, আগে হৃৎপেশিটা পুরো ডিটেলসে শেষ করব। তবে এর আগে একটা জিনিস বলি তোমাদেরকে, তোমরা হয়তো অনেকে টিস্যু কি জিনিস এক্স্যাক্টলি নাও জানতে পারো। আশা করি সবাই জানবা টিস্যু কি। কোষ তো আশা করি সবাই চিনি, আমাদের শরীরের গঠন ও কার্যকরী একক। এরকম অনেকগুলা কোষ যখন একসাথে হয়ে একটা নির্দিষ্ট কাজ করবে, ওইটাকে আমরা টিস্যু বলবো। যেমন এখানে অনেকগুলা কোষ একসাথে হয়ে, ধরো হাত নাড়ানোর কাজটা করতেছে, অনেকগুলা কোষ একসাথে হয়ে হৃৎপেশি হিসেবে কাজ করতেছে, মানে কি হৃৎপিণ্ডর কাজ করতেছে। অনেকগুলা কোষ মিলে হচ্ছে রক্তকরণ করছে, তাই এটাকে আমরা তরল যোজক টিস্যু বলবো। এভাবে হচ্ছে আমরা তোমাদের আজকে পেশি আর যোজক টিস্যু শেষ করবো। আমি যাতে মোটামুটি তোমাদের সময়টা সেভ হয়, ভিডিওটা যাতে একটু ছোটো হয়, যেন একবারে লিখে রাখছি, যাতে একবার সাথে সাথে তোমাদেরকে দেখায় ফেলা যায়। পেশি কি জিনিস? পেশি হচ্ছে আমাদের 3টা ভ্রূণীয় স্তর আছে। একটা হচ্ছে যে ধরো মেসোডাম, এর ভিতরে থাকে অ্যান্ডোডাম, বাহিরে থাকে অ্যাক্টোডাম। কি কি থাকে? অ্যাক্টোডাম, মেসোডাম, অ্যান্ডোডাম। এগুলো তোমাদের অত ডিটেলসে নাই। অ্যাক্টো মানে কি একদম বাহিরের স্তর, মেজো মানে কি মাঝখানের স্তর, এন্ডো মানে কি একদম ভিতরের স্তর। পেশিটা কোথা থেকে আসে জানো? এই ভ্রূণীয় মেজোডাম থেকে হচ্ছে আমাদের পেশিটা উৎপন্ন হয়। পেশির কাজ কি? আমাদের সংকোচন প্রসারণে সাহায্য করা, হাঁটা চলাতে কাজ করা, ভিতরে যে আমাদের পরিপাক সহ অনেক কাজ হয়, ওই কাজগুলোতে যাতে সহায়তা করতে পারে। পেশিতে অনেক রকমের দাগ কাটা থাকে এবং পেশির অনেক ধরনের কাজ আছে। কাজের উপর ভিত্তি করে হচ্ছে পেশিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি, একটা হচ্ছে হৃৎপেশি। আমরা এখানে বৈশিষ্ট্যগুলো লিখছি, তোমরা বৈশিষ্ট্যগুলো মোটামুটি এভাবে পরীক্ষায় লিখবা। বৈশিষ্ট্যটা দেখো ফার্স্টে। ঐচ্ছিক পেশিকে অমসৃণ পেশি বলা হয়, অনৈচ্ছিক পেশিকে মসৃণ পেশি বলা হয়। কেন? কারণ ঐচ্ছিক পেশিগুলোতে হচ্ছে বিভিন্ন দাগ কাটা থাকে, আড়াআড়ি সহ লম্বা লম্বাই অনেক ধরনের দাগ কাটা থাকে। এই দাগ কাটা থাকার কারণে হচ্ছে তোমার ঐচ্ছিক পেশিকে অমসৃণ পেশি বলা হয়। কিন্তু মসৃণ পেশিতে এগুলো কিছুই থাকে না, বা অনৈচ্ছিক পেশিতে এগুলো থাকে না, ওই জন্য এটাকে মসৃণ পেশি বলা হয়। আর নাম দিকেই তোমরা বুঝতেছো, ঐচ্ছিক মানে কি, যেটাকে আমরা ইচ্ছা মতো নাড়াতে পারবো, আর অনৈচ্ছিক মানে কি, যেটাকে ইচ্ছা মতো নাড়াতে পারবো না। যেমন হাত ও পায়ের পেশি, যেমন আমরা হাত ইচ্ছা মতো নাড়াতে পারতেছি, পা ইচ্ছা মতো নাড়াতে পারতেছি। তারপর হচ্ছে আমাদের একটা জিহ্বা আছে, জিহ্বাকে আমরা ইচ্ছা মতো নড়াচড়া করাতে পারতেছি। এই জন্য এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশির আন্ডারে পড়বে। আর অনৈচ্ছিক পেশি কী হবে? যেগুলো তোমরা ইচ্ছা মতো করতে পারবা না। যেমন আমাদের পুষ্টিক নালী তুমি খাওয়ার পর ভিতরে কী কাজ হচ্ছে তুমি কখনো কন্ট্রোল করতে পারবা। তারপর তোমার হচ্ছে শিরা, তারপর উপশিরা, ধমনীতে কীভাবে রক্ত পরিবহন করতে হচ্ছে তুমি কখনো বলতে পারবা যে ধমনী তুমি ওইদিকে যায় রক্ত পরিবহন করে এদিকে আসি করো? পারবা না। তার মানে এগুলো তোমার ইচ্ছার বিরুদ্ধে চলতেছে, এই জন্য এটাকে আমরা অনৈচ্ছিক বলবো। এবার বৈশিষ্ট্যগুলো দেখো। এইখানে দোরাকাটা দাগ থাকে, আগে বলছি দোরাকাটা দাগ থাকে, দেখো। তা হচ্ছে একাধিক নিউক্লিয়াস থাকে, দেখো 1,
2টা 3টা এরকম অনেকগুলো নিউক্লিয়াস থাকে, তারপর দ্রুত সংকোচন প্রসারণ হয়ে দেবো, আমরা হাত ইচ্ছা মতো নাড়াতে পারতেছি। কিন্তু তুমি কি কোনো পুষ্টিক নালীটা ইচ্ছা মতো নাড়াতে পারবা? এই জন্য এটা হচ্ছে সংকোচন প্রসারণ ধীর হয়, এটা ওদের ইচ্ছা মতো হবে এবং এটা খুব স্লোলি হয়। তারপর হচ্ছে নলাকার পেশিগুলো একটু নলাকৃতি হয়, এই জন্য এগুলোকে আমরা নলাকার পেশি হিসেবে কাউন্ট করবো। কিন্তু অনৈচ্ছিক পেশি মাকু আকৃতি হয়। মাকু আকৃতি মানে কি? যেটার আগার মাথা একটু চিকন হয় আর মাঝখানে মোটা হয়, এটা হচ্ছে মাকু আকৃতি বলা হয়। এখানের বৈশিষ্ট্যগুলো দেখা একদম সহজ, একটা মাত্র নিউক্লিয়াস থাকবে, কোনো দাগ থাকবে না, মসৃণ পেশি, আর সংকোচন প্রসারণটা স্লোলি হয়। আর তোমরা শেষে উদাহরণ দিয়ে দিবা, এক্সাম্পল দিয়ে দিবা, এখানে উদাহরণ দিয়ে দিবা, এখানে উদাহরণ দিয়ে দিবা। আর হৃদপেশি একটু ডিফারেন্ট, এখানে উদাহরণ আর কি দিবা, হৃদপেশিতে নিজে একটা আলাদা ব্যতিক্রমধর্মী পেশি। এবার আসলে হৃদপিণ্ড বৈশিষ্ট্য দিকে, এখানে কি দোরাকাটা দাগ থাকে, এই ঐচ্ছিক পেশির মধ্যে এখানে হালকা হালকা দোরাকাটা দাগ থাকে। এখানেও নিউক্লিয়াস থাকে, বাট নিউক্লিয়াস কিন্তু একটাই আছে। এই দেখো, এটা একটা কোষ, এখানে একটা নিউক্লিয়াস, এটা আরেকটা কোষ, এখানে একটা নিউক্লিয়াস, বাট এখানে দেখো অসংখ্য নিউক্লিয়াস, 1 2 3 4 5টা, এখানেও একটা, এখানেও একটা নিউক্লিয়াস। এটাও নলাকার বেশি, কারণ দেখো জিনিসটা একটু লম্বা, নলাকৃতি। আবার এখানে একটা সবচেয়ে ইউনিক একটা বৈশিষ্ট্য কি জানো? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এই জিনিস যদি তুমি হৃদপিণ্ডের বৈশিষ্ট্যতে না দাও, হৃদপেশির বৈশিষ্ট্যতে না দাও, তুমি পুরো সিকিউ ঠিক মতো লিখেও এখানে ফুল মার্কস পাবা না, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট 3 স্টার ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। ইন্টারক্যালেটেড ডিস্ক কোনটা? এই জিনিসটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এখানে যে দাগ দেওয়া ছিল, এইখানে যে দাগ দেওয়া আছে, এটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, মানে একটা ভাগ থাকে, ওইটা হচ্ছে ডিস্ক বলা হয়। আর এটার বৈশিষ্ট্য আর কি বলবো, হৃদপেশি নিজে এটা বৈশিষ্ট্য। এই বাহিরের পর্দাটাকে বলা হয় তোমার সার্কোলেমা, ভিতরের স্তরটাকে বলা হয় মায়োফাইব্রিল। তো মোটামুটি আমাদের পেশির কাজ এখানেই শেষ। এবার হচ্ছে আমরা রক্তের কাজগুলো বলবো। যোজক টিস্যু নিয়ে ডিটেলসে পড়া, আমরা আগে লিখছিলাম যোজক টিস্যু 3 ধরনের, একটা হচ্ছে তরল যোজক, ফাইব্রাস যোজক, হচ্ছে স্কেলেটাল যোজক। যোজক মানে নামটা দেখেই বুঝতেছে যোজক টিস্যু বা কানেক্টিভ টিস্যু, বাংলা কানেক্ট করবে কিছু একটা যোগ করবে। এই কানেকশন করার জন্য আমাদের কয়েক ধরনের এই জিনিস আছে। দেখো, তরল যোজক, এটা মানে কি? রক্ত, লসিকা সহ যা যা আছে এগুলোর কাজ কি? ধরো আমরা খাইছি, খাওয়ার পর এই পরিপাক হয়েছে, পরিপাক হয়ে তোমার বিভিন্ন পুষ্টি উপাদান সহ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অনেক কিছু উৎপন্ন হয়েছে, বাইরের থেকে আসছে সব, এগুলো হচ্ছে তরল যোজকের মাধ্যমে সব জায়গায় পরিবহন হয়। ফাইব্রাসের কাজ কি? তোমার একদম মূল অঙ্গের সাথে বাহিরের একটা ত্বকের কানেকশন করা। আর স্কেলেটাল মানে এই জিনিসটা বুঝতে হবে, স্কেলেটন আসবে। স্কেলেটন মানে কি? কঙ্কাল। কঙ্কালের কাজ কি? তোমার দৃঢ়তা প্রদান করা। তারপর হচ্ছে বিভিন্ন আমাদের শরীরে নরম অঙ্গ আছে, যেমন কি ব্রেইন আছে, তারপর ভিতরে হৃৎপিণ্ড আছে, তারপর হচ্ছে যকৃৎ আছে, এইসব জিনিসগুলোকে প্রোটেকশন দেখে এই স্কেলেটন বা স্কেলেটাল যোজক টিস্যু। ফাইব্রাস জিনিসটা তোমাদের একটু ডিটেলস দেখে দেখো। ফাইব্রাসের কাজ কি বলছিলাম? অঙ্গের সাথে বাহিরের ত্বকের যুক্ত করার সময় ফাইবারের মতো কাজ করে। যেমন আমরা কি জানি, হৃৎপিণ্ড আছে, লাং বা ফুসফুস আছে। ফুসফুসের বাহিরের পর্দা কি? প্লুরা, আশা করি জানবা। আর হচ্ছে হৃৎপিণ্ডের বাহিরের পর্দা কি? পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের সাথে লেগে থাকে কি? বিভিন্ন ফাইবারের মাধ্যমে, এটাকে ফাইব্রাস বলা হয়। আর হচ্ছে আবার কি, লাংয়ের পর্দা কি? প্লুরা। প্লুরার সাথেও যখন লাং লেগে থাকে, ওইটা যুক্ত হওয়ার সময় এই ফাইব্রাস যোজক টিস্যুটা কাজে লাগায়। এটা নিয়ে তোমাদের বইয়ে এরকম 2 লাইনই আছে। স্কেলেটন নিয়ে একটু কথা আছে। স্কেলেটন মানে বুঝতেছো, একটু আগে বলছিলাম স্কেলেটন। স্কেলেটন কয় ধরনের? একটা আছে কি তরুণাস্থি, আর হচ্ছে অস্থি। তরুণাস্থি মানে কি? নরম হাড্ডি, যেটাকে আমরা সোজা বাংলায় বলি নরম হাড্ডি। আর অস্থি মানে কি? যেটা শক্ত অংশটা। তার মানে এটা হবে নরম। নরম মানে কি? এটা হবে নমনীয়, তুমি একটু বাঁকাতারা করতে পারবা। তবে এই জিনিসটা ভাঙলে আজ কখনো রিপেয়ার হবে না, বাট অস্থি কিন্তু ভাঙলে কিছু কিছু ক্ষেত্রে রিপেয়ার করা যায়। তরুণাস্থি কোথায় কোথায় থাকে? বিভিন্ন অস্থির কানেকশনে থাকে। 2টি অস্থির মাঝে থাকে। আমার অনেক কতগুলো জায়গা পুরোটাই তরুণাস্থি দিয়ে তৈরি, যেমন নাকের সামনের অংশটা, আবার হচ্ছে কানের এদিকে থাকে, এখানে কিছু তরুণাস্থি থাকে। আর হচ্ছে অস্থি তো চিনো, হাত, পা, তারপর যে তোমার যেটাকে আমরা থাই বলি, থাইয়ের অংশটা বা উরু। তারপর হচ্ছে মাথায় যে আমাদের ব্রেন আছে, ব্রেনকে তোমার প্রোটেকশন দেওয়ার জন্য কি আছে? তারপর তোমার আছে স্কাল। তোমাদের অস্থি তরুণাস্থি নিয়ে আলাদা একটা মনে হয় চ্যাপ্টার আছে, অধ্যায় 9, দৃঢ়তা অঙ্গ চালনা। এখানে তোমরা এগুলো আরো ডিটেলসে করবে। আপাতত এতটুকুই আছে।
তরুণ আস্তে কি নরম হাড্ডি, অস্থি কি শক্ত জিনিসটা, এটা আবার ভঙ্গুর হয় কিন্তু এটা স্ট্রং অনেক। আর এটা কি নমনীয় হয়, ওইটা অনমনীয় হয়। এগুলো একটা দুইটা লাইনে মোটামুটি ব্যাখ্যা আছে। তবে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো, তরল যোজক টিস্যু বা লিকুইড বা ফ্লুইড জাতীয় যে কানেক্টিভ টিস্যুটা আছে। তরল যোজক কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে তোমার লসিকা, আর একটা হচ্ছে রক্ত। রক্ত তো চিনো সবাই, যেটা হাত কাটলে বেরোয় লাল লাল রক্তটা। আর লসিকা জিনিসটা খুব একটা দেখা যায় না, এটা পুঁজ টাইপের জিনিসও পাওয়া যায়। আবার এটা তোমার হচ্ছে বিভিন্ন কোষের অভ্যন্তরে থাকে। ধরো তোমার 2টা কোষ আছে, এই 3টা কোষ হয়েছে না, এখন মাঝখানে একটা ফাঁকা দেখতেছো, এই ফাঁকা জায়গায় কিন্তু লসিকা থাকে। এরকম অনেকগুলো লসিকা একসাথে যদি একটা নালী তৈরি করে তাহলে ওটাকে লসিকা নালী বা লসিকা তন্ত্র বলা হয়। যেমন আমাদের এখানে একটা নোড আছে, একটু ফোলা একটা হাত, এখানে দেখবা গলার দিকে, ওইটা আবার লিম্ফ নোড বা লসিকার একটা নোড হিসেবে কাউন্ট হয়। এরকম অনেকগুলো নোড আছে, 6 থেকে 700 নোড আমাদের পুরো দেহের মধ্যে আছে। তারপরে তোমার লসিকা নালীর মাধ্যমে কি হয় জানো, আমাদের মানে কি বলতাম, কি রাস্তায় আটকে যাচ্ছি কেন, লসিকা নালীর মাধ্যমে হচ্ছে আমাদের দেহের বিভিন্ন শ্বেত রক্তকণিকার মতো জিনিস প্রবাহিত হয়, যেগুলো হচ্ছে রোগ প্রতিরোধে সাহায্য করে। তারপর হচ্ছে লসিকার কিছু তোমাদের ক্যারেক্টারিস্টিক দিছে কি জানো, ঈষৎ ক্ষারীয়, তার হচ্ছে জিনিসটা একটু হলুদাভ। এটা হচ্ছে তোমাদের লসিকা সম্পর্কে এতটুকুই দিছে। এবার আসলে মেইন জিনিস রক্ত, যেটা পড়ার জন্য আমরা এতক্ষণ ওয়েট করতেছিলাম। রক্তর হচ্ছে কয়েকটা পোর্শন আছে। একটা কি রক্তকণিকা, আরটা হচ্ছে যে প্লাজমা বা রক্তরস। প্লাজমা বা রক্তরস। রক্তকণিকা আবার 3 ধরনের, কি আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল, আরেকটা আছে কি অনুচক্রিকা বা প্লেটলেট। অনুচক্রিকা একবার ওভারভিউ করে দিই। রেড ব্লাড সেলের মূল কাজ কি, লাল জিনিসটা হচ্ছে রেড ব্লাড সেল, এটা আমাদের রক্তে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তারপর হচ্ছে কি ডাব্লিউবিসি, এটার কাজ মূল কাজ হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকার মূল কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। আর অনুচক্রিকার মূল কাজ হচ্ছে যে রক্ত জমাট বাঁধতে হেল্প করা। এগুলো নিয়ে আমরা একদম ডিটেলসে একটু পরে পড়তেছি। আগে হচ্ছে রক্তরস সম্পর্কে জেনে নিই। রক্তরস হচ্ছে রক্তের 55% ক্যারি করে, আর এটা হচ্ছে 45%। এটা হচ্ছে 55% বা 55%। এখানে এই 55%কে হচ্ছে আমরা বিভিন্নভাবে ভাগ করি। যেমন এখানে প্রায় 92%-এর মতো তোমার পানি আছে। মানে এই রক্তরসটাকে যদি আমি আলাদা করি, এটাকে 100 ভাগের 92% হচ্ছে পানি। বাকি যে সলিড পার্টটা আছে বা শক্ত জিনিসটা আছে, এর মধ্যে আবার 2টা জিনিস হচ্ছে জৈব অজৈব। এগুলো 8 থেকে 9%-এর মতো। এখানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের আয়ন থাকে, তারপর হচ্ছে বিভিন্ন কণিকা থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, বিভিন্ন ধরনের অ্যালবুমিন, গ্লোবিউলিন টাইপের অনেক ধরনের প্রোটিন থাকে। এগুলো হচ্ছে আমাদের তোমার রক্তর প্লাজমার আমাদের দেহের পুরো একটা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এবার হচ্ছে আমরা পুরো রক্ত নিয়ে একদম আলাদা স্লাইড দেখাচ্ছি তোমাদের। এগুলো হচ্ছে রক্তরসের উপাদান, তোমাদের বই আরও আছে, তবে মোটামুটি মেইনগুলো লিখছি আমি। প্রোটিন হিসেবে তোমার অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো থাকে। তার হচ্ছে ভিটামিন থাকে বিভিন্ন রকমের, হরমোন, বর্জ্য, অ্যান্টিবডি, আয়ন। অ্যান্টিবডির কাজ কি, রোগ প্রতিরোধে সাহায্য করা। তারপর রক্ত আমরা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো বেশি ডিটেলসে পড়বো। তারপর তোমাদের অনুচক্রিকা নিয়ে খুব কম কথা আছে। আর আমরা রক্তের কাজটা একটু আগে পড়ি ফেলি। রক্তের বেসিক কাজগুলো কি দেখো, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহন কেমনে করে, ধরো আমরা যে নিঃশ্বাসের সময় যে বায়ুটা ত্যাগ করবো, ওই বায়ুটা কিন্তু বায়ু আকারে বের হলো, ওইটা ফুসফুসে যাচ্ছে কিন্তু রক্তের সাথে তোমার ব্যাপন অভিস্রবণের মাধ্যমে। অক্সিজেন কীভাবে বহন হয়, তোমার আরবিসিতে হিমোগ্লোবিন থাকে, ওই হিমোগ্লোবিনই মূলত হচ্ছে অক্সিজেনটা পরিবহন করে। সেমভাবে রক্ত হচ্ছে যে বর্জ্য পরিবহন করে। তোমার শরীরে যে বিভিন্ন ধরনের ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার কিডনির মাধ্যমে বের হয়, তখন কিন্তু রক্তের মাধ্যমে বাহিত হয়, নেফ্রনে গিয়ে যায়, এই জিনিসটা আলাদা হয়। তা হচ্ছে পুষ্টি বহন, আমরা পরিপাক করার পর কি স্নেহ থেকে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড পাই, গ্লিসারল পাই, আমিষ থেকে অ্যামাইনো অ্যাসিড পাই, ওইভাবে হচ্ছে পুষ্টিগুলো বহন করে। রোগ প্রতিরোধ তো আগে বললাম, শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধের জন্য আছে। তারপর হচ্ছে তাপের সমতা আছে। তাপ সমতা কীভাবে রক্ষা করে, রক্ত হচ্ছে আমাদের শরীরে হোমিওস্টেসিস বা একটা সুষম অবস্থা বিরাজমান করার জন্য যে যে কাজ করা দরকার সবগুলাই করে। ওই জন্য আমাদের দেহে যদি কোনো টেম্পারেচার বাড়ে, ওইটা তোমার রক্ত বিভিন্ন কাজের মাধ্যমে কমায় দেয়। আবার যদি টেম্পারেচার অনেক কমে যায়,
আবার রক্ত হচ্ছে তোমার একটু তাপটা আমাদের বাড়াইতে, যাতে সবসময় সমতাটা বজায় থাকে। তা হচ্ছে রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধা কার কাজ বুঝছিলাম একটু আগে, বলছি অনুচক্রিকার মূল কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। তারপর হচ্ছে হরমোন। আমাদের শরীরে যে এনজাইম আছে, এনজাইম পরিবহন করার জন্য কিন্তু নালী থাকে, বাট হরমোন পরিবহনের জন্য কোনো নালী নাই। তাহলে হরমোন কার মাধ্যমে পরিবহন হয়? হরমোন পরিবহনই হয় হচ্ছে তোমার রক্তের মাধ্যমে। এই জন্য এটাকে নালীবিহীন গ্রন্থি বলা হয় হরমোনকে। নালীবিহীন, তো এটা পরিবহন হয় কার মাধ্যমে? রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। কাজটা শেষ করে আবার ব্যাগে আসে। তাহলে আমাদের মনে হয় রক্তের কাজ শেষ। এবার হচ্ছে আমরা কণিকাগুলো সম্পর্কে ডিটেলস জানবো। যেমন আরবিসি তোমাদের পার সিসিতে, মানে আমাদের শরীরে তো অনেক রক্ত আছে, ধরো প্রায় 7 থেকে 8 লিটারের কাছাকাছি রক্ত আছে, 7 থেকে 8 লিটার। এর মধ্যে পার সিসি মানে প্রতি কিউবিক সেন্টিমিটারে হচ্ছে 50 লাখ আরবিসি থাকে। এটা হচ্ছে একদম হাইয়েস্ট, সবচেয়ে বেশি। এতটা রক্তকণিকা কিন্তু আর কোনোটাই নাই। যেমন এটা থাকে কত, 4 থেকে 10,000 মাত্র, আর এটা থাকে হচ্ছে 2.5 লাখ। সরি, আমি 25,000 লিখছি, এখানে 0 টাকা, মানে 2.5 লাখ থাকে। এটা একদম হাইয়েস্ট, দেখো 50 লাখ পার সিসি। এটার স্থায়িত্ব মানে এটা আয়ু হচ্ছে সবচেয়ে বেশি, 120 দিন বাঁচে। প্রায় কত, 3 মাস 4 মাস বাঁচে, 4 মাসের মতো বাঁচে, মানে 120 দিন। এগুলো কিন্তু 1 থেকে 15 দিন, আর এটা 5 থেকে 10 দিন, সবচেয়ে কম বলা যায়। এটা হচ্ছে তোমার দ্বিউ বোতল। দ্বিও বোতল জিনিসটা মানে একটু ভিতরে চাপানো, কিন্তু একটা বৃত্তাকার জিনিস। আর এখানে কোনো নিউক্লিয়াস নাই। এটাতে নিউক্লিয়াস আছে, এটাতে কোনো নিউক্লিয়াস নাই। একমাত্র নিউক্লিয়াস আছে হচ্ছে তোমার ডাব্লিউবিসিতে, আর কোথাও কিন্তু কোনো নিউক্লিয়াস নাই। এবার হচ্ছে আরবিসির একটা ইউনিক বৈশিষ্ট্য কি জানো? হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকে, হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের মূল কাজ হচ্ছে তোমার অক্সিজেন পরিবহন করা। আর এই হিমোগ্লোবিনের কারণে হচ্ছে আমাদের ব্লাডটা লাল কালার হয়, নাহলে অন্য কোনো কারণ নয় যে আমাদের ব্লাডটা লাল কালার হবে। যেমন চিংড়ি মাছেরও কিন্তু ব্লাড আছে, বাট ওদের ব্লাডটা লাল না কেন? কারণ ওদের মধ্যে হিমোগ্লোবিন নামক রঞ্জকটা অনুপস্থিত থাকে। আবার যদি তোমার শরীরে হিমোগ্লোবিনের অভাব হয়, তাহলে এনিমিয়া বা রক্তশূন্যতা বা রক্তাল্পতা হয়। রক্তাল্পতা, নট রক্ত স্বল্পতা। কেন হয়? এটা হচ্ছে আমাদের আরবিসির কাউন্টটা কমায় দেয়। আরবিসির কাউন্ট যখন কমে যাবে, তখন তোমার শরীরে অক্সিজেন পরিবহন কমে যাবে। এটার কারণ হচ্ছে মানুষ অনেক সময় ফর্সা বা সাদা হয়ে যায়। এই জন্য নিজে সবসময় সুন্দর হয়ে গেলে মনে করবে না যে তুমি বেশি সুন্দর হয়ে যাচ্ছ। হইতে পারে যে তোমার কোনো ডিজিজ আছে বা তোমার রক্ত কমে যাচ্ছে, এই জন্য হয়তো তুমি সুন্দর হয়ে যাচ্ছ। যাদের এনিমিয়া কমে যায়, এনিমিয়া হয় বা রক্ত শূন্যতা হয়, এদের শরীরে হচ্ছে যে ব্লাড কমে যায়, ফলে হচ্ছে একদম শরীরে একটু স্পষ্ট বা একটু ফর্সা টাইপ হয়ে যায়। তাহলে এতটুকুই আছে তোমাদের। এবার হচ্ছে ডাব্লিউবিসি। তবে ডাব্লিউবিসিটা বড় হয়, আমরা আগে অনুচক্রিকাটা শেষ করি। অনুচক্রিকাতে এখানে দেখছো 5 থেকে 10 দিন হচ্ছে স্থায়িত্ব বা আয়ু। তারপর হচ্ছে 2.5 লাখ পার সিসি। এবার হচ্ছে ব্লাড ক্লটিং। ওর মূলত কাজটাই কি? রক্ত জমাট বাঁধানো। ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং কেমন হবে? ফার্স্টে তুমি ধরো কোথাও আঘাত পাইছো বা হাত কেটে গেছে, তোমার হাত ছিঁড়ে রক্ত বের হয়েছে। রক্ত বেরোর সাথে সাথে কী হবে? অক্সিজেনের সংস্পর্শে তোমার থ্রোম্বোপ্লাস্টিন নামক একটা পদার্থ ক্ষরণ হবে। এটা হচ্ছে ইন্টারভেলে একদম ফুললি ডিটেলসে পাবা। এখানে যা আছে আমি তাই তুলে দিছি। তোমার অক্সিজেনের সংস্পর্শে মানে তুমি যখনই তোমার রক্ত অক্সিজেন পাই যাবে, ফুল অক্সিজেন পাই যাবে, তখন হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন ক্ষরণ হবে। এই থ্রোম্বোপ্লাস্টিন কী করবে? রক্তের প্রোটিন প্রোথ্রম্বিনকে থ্রোম্বিনে পরিণত করবে। আর হচ্ছে এই থ্রোম্বিন যেটা উৎপন্ন হবে, এই থ্রোম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করবে। যখনই একটা জালক সৃষ্টি হয়ে যাবে, তোমার রক্তটা জমাট বেঁধে যাবে। আর এখানে K+, Ca++ সব বিভিন্ন আয়ন কাজ করে। তোমাদের বইয়ে যা আছে এগুলো হুবহু মুখস্থ করে ফেলবা, বেশি বুঝতে গেলে হচ্ছে আটকে যাবা। কারণ এখানে যে থ্রোম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন এগুলো সহ আরও 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলো হচ্ছে তোমাদের বইয়ে নাই, এগুলো ইন্টারে আছে। তো আপাতত এই যদি আসে বা ফ্লো চার্ট আকারেও মনে রাখতে পারো, পরীক্ষায় ফ্লো চার্ট আকারে না লিখাচ্ছে, সরাসরি লিখে দিবা। তবে তুমি মুখস্থ রাখার জন্য ফ্লো চার্ট টেকনিকটা ইউজ করতে পারো। এবার আসলে আমরা ডাব্লিউবিসি নিয়ে পড়বো। ডাব্লিউবিসি কি? শ্বেতরক্ত কণিকা। শ্বেতরক্ত কণিকা বুঝলাম না? একমাত্র কণিকা যেখানে নিউক্লিয়াস থাকে। এটার তোমার স্থায়িত্ব হচ্ছে 1 থেকে 15 দিন। এটা মাত্র 4 থেকে 10,000 পার সিসিতে থাকে। শ্বেতরক্ত কণিকার 2টা পোর্শন আছে, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এটা হচ্ছে দানাদারের উপর ভিত্তি করে। যেটাতে দানা থাকে ওইটাকে বলা হয় গ্র্যানুলোসাইট, আর যেখানে দানা থাকে না ওইটাকে অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট বলে। অ্যাগ্রানুলোসাইট কেমন মনে রাখবা? যেগুলোতে সাইট আছে ওইগুলো হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এটা কি? মনোসাইট, লিম্ফোসাইট। আর এখানে যেগুলো দানাদার, এগুলো 3টা পোর্শন আছে। এটা কি? ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। এই ফিল থাকলে ধরে নিবা এটা কি? গ্র্যানুলোসাইট। আর এখানে সাইট থাকলে অ্যাগ্রানুলোসাইট। যেটা যে কোনো একটা মনে রাখবা, হয় ফিল থাকলে গ্র্যানুলোসাইট অথবা সাইট থাকলে অ্যাগ্রানুলোসাইট, যে কোনো একটা মনে রাখবা। তোমার মনোসাইটের নিউক্লিয়াসটা অনেক বড় হয়। এটা তোমার কোষটা যদি এরকম হয়, নিউক্লিয়াসটা প্রায় এই সাইজের হয়। এখানে একটু নিউক্লিয়াসটা বড় আকৃতির হয়। আর এখানে তোমার কিডনি শেপের নিউক্লিয়াস থাকে, অনেকটা এই টাইপের নিউক্লিয়াস থাকে লিম্ফোসাইটে।
এগুলোর মূলত কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে হচ্ছে জীবাণুটা ধ্বংস করা। ফ্যাগোসাইটোসিস কীভাবে হয়, তোমার একটা জীবাণুকে শ্বেতরক্ত কিংবা চারপাশ থেকে ঘিরে ধরে হচ্ছে অ্যাবজর্ব বা খেয়ে ফেলে, ওইটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এখানে তোমার আছে কি ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। বেসোফিলও সেম ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে হচ্ছে তোমার জীবাণু ধ্বংস করে। আর এখানে তবে এগুলো আমি লিখে দিচ্ছি তোমার, এটা ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস কি বললাম, জীবাণুটা খেয়ে ফেলা, ফ্যাগোসাইটোসিস। আর লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, আর এখানে তোমার এটাও ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস করে। বাকি আছে কি ইওসিনোফিল, বেসোফিল। এই দুইটা জিনিসই হচ্ছে হ্যাপারিনকরণ করে, হিস্টামিনকরণ করে। হিস্টামিনের কাজ কি, অ্যালার্জি প্রতিরোধ করা, হিস্টামিনকরণ করে, যেটা আমাদের শরীরে হচ্ছে অ্যালার্জিটা প্রতিরোধ করে। বেসোফিল আর একটা এক্সট্রা কাজ করে, সেটা হচ্ছে হ্যাপারিনকরণ করে। হ্যাপারিন নামক একটা পদার্থ করে। এই পদার্থটার কাজ কি, রক্তর অভ্যন্তর হচ্ছে জমাট না বাঁধা। যেমন আমরা যদি তোমার ভিতরে যদি রক্ত জমাট বাঁধে যায়, তাহলে আমাদের হার্টটা ব্লক হয়ে যাবে, তখনই হচ্ছে হার্ট অ্যাটাক হয়। এই জন্য হ্যাপারিনের কাজ কি, রক্ত জমাট বাঁধানোটাকে। এটা যখন লিখবা তখন একটা লাইন এক্সট্রা লিখে দিবা, রক্তের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধা রোধ করে। এমনি যদি রক্ত জমাট বাঁধা রোধ করতো, তাহলে তোমার যদি হাত কেটে যায়, তাহলে আর রক্ত তো জমাটই বাঁধবে না। তাহলে এটা লেখার সময় একটু সুন্দর করে লিখবা, রক্তের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধা রোধ করে। এটা হচ্ছে হ্যাপারিনের কাজ। এটা অনেক সময় দেখবা যারা ব্লাড ডোনেট করছে, কখনো ওরা দেখবা যে আগে থেকে প্যাকেটটাতে কিছু তরল পদার্থ থাকে, ওই তরল পদার্থ হচ্ছে হ্যাপারিন, যাতে তুমি যে ব্লাডটা দিছো ওই ব্লাডটা যাতে জমাট বেঁধে না যায়। এটা যদি তোমার থেকে এমনি 400 ml রক্ত নিত, তাহলে সাথে সাথে জমাট বেঁধে যেত। এই হ্যাপারিনের কারণে হচ্ছে তোমার রক্তটা জমাট বাঁধে না। তাহলে মোটামুটি আজকে এতটুকুই বললাম। ব্লাড গ্রুপটা একটু পরে শেষ করা, এবং তোমাদের কাছে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, এতটুকুই মোটামুটি তোমাদের পরে। যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই জানাবো। সবাইকে আসসালামু আলাইকুম।